রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে, আপনি কিভাবে দেখছেন? যে একটা পলিটিক্যাল পার্টি লিডারের ছবি অথবা উনি যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সেই দলটার তার উত্তরসূরি হিসাবে তার কন্যা এসে সেই দলটাকে একটা স্বৈরাচারী সরকারে শাসন করেছিল, সে তার সমালোচনা করতে যে ওটাকে বাদ দিলেন আপনি। এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এক নিরপেক্ষ সরকার এই কাজটা করতে পারে? এই প্রশ্নটা করেছেন মিস্টার ফিরোজ আহমেদ। জুলাইয়ের বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান কিভাবে সংগঠিত হয়েছে, এই জুলাই বিপ্লবে কারা কারা নেতৃত্ব দিয়েছে, কার নেতৃত্বে শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, এ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ কেউ বলছেন বাংলাদেশের জামাত এবং শিবিরের কাজ এটা এবং তারাই এটা শেখ হাসিনাকে পালায়নের জন্য বাধ্য করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। গোলাম মাওলা রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই প্রশ্ন যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি 4 দিনের সফর করে গেলেন এবং তার এই সফরকে নিয়ে নানান ধরনের আলোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। কোন কোন পক্ষ বলছে যে সরকারের বিশেষ এজেন্ডা থাকতে পারে, আপনি কিভাবে দেখছেন? এখানে বহুমুখী। প্রথমত, মিস্টার গুতেরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, ইটস এ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, এবং উনি আগের যে জো বাইডেন সরকারের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং তারও সময় শেষ। তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে, লোকজন তাকে পছন্দ করছে না, ভালোবাসছে না, তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো এই মুহূর্তে আসলে তাকে কিছু একটা শো করতে হবে। তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, তার সঙ্গে হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করেছেন, এটা ওনার একটা মার্কেটিং পলিসি হতে পারে, সত্য মিথ্যা আমি জানি না, এটা হতে পারে। 2 নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে, এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে। আপনি হয়তো জানেন যে 2011 সন থেকে যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো, এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে। এটি যে কেবলমাত্র ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ, এটা নট লাইক দ্যাট। এর সঙ্গে ভারত জড়িত, এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত, এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে। এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে গুসমাওয়ের নেতৃত্বে, সেই পূর্ব তিমুরের আদলে এই এলাকাতে একটি জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা। এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিষয়ে আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে, এরকম বিষয়টি এটা আমি বলতে পারবো না। সাবেক প্রধানমন্ত্রী হয়তো বলেছেন, তার কাছে তো অনেক তথ্য ডাটা থাকে এবং ওনার একটা অনেক বদ অভ্যাস ছিল, তার মধ্যে একটা সু অভ্যাসও ছিল যে উনি টাস করে অনেক কথা বলে ফেলতেন যেগুলো অনেক সময় নিজের বিরুদ্ধে যেত। যেমন আমি যদি হতাম, আমি কখনো বলতাম না যে আমার
ব্যক্তিগত পিওনেরও 400 কোটি টাকা চুরি করেছে, সেও হেলিকপ্টারে চড়েছে। কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছেন। তবে এখানে আমরা যেটা দেখলাম যে উনি আসার প্রথমত কোনো কারণ ছিল না, এই মুহূর্তে কোনো কারণ নেই ওনার। উনি কেন এলেন আর কেন গেলেন এটা নিয়ে উনিও কিছু বলতে পারবেন না, আমরাও কিছু বলতে পারছি না। বিকজ আপনারা জানেন যে আগে পার হেড জাতিসংঘের পক্ষ থেকে বরাদ্দ ছিল $20, এখন নতুন ডোনাল্ড ট্রাম্প আসার পরে বরাদ্দ কমে এটা এখন $8 চলে এসেছে রোহিঙ্গাদের। $12 ছিল, সেটা অর্ধেকে নেমে এসেছে $6 হয়েছে মাথা পিছু পার মান্থ। হ্যাঁ, ওরকম মাথা পিছু পার মান্থ এরকম চলে এসেছে। এখন এখানে এই অবস্থাতে তো ওনার আসার কথা না, বিকজ উনি তো এই সময় টাকা বাড়িয়ে দেওয়ার সংবাদ নিয়ে আসেননি। 2 নম্বর হলো যে এখন মায়ানমারের উপরে জাতিসংঘের 1% দূরের কথা, কোটি ভাগের 1 ভাগও কোনো নিয়ন্ত্রণ নেই। তো মায়ানমারের আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নেপিদো সরকার যেটা জান্তা সরকার, তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই। তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না। তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জারাস, যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে। তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো, সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ। বিএনপি সেটা কল্পনাই করতে পারে না জুনারদের সাথে আমাদের বৈঠক কেন হলো, ভদ্রতা করে ডেকেছেন, এই জন্য ভদ্রতা করে তারা গিয়েছেন। কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি, কিন্তু তাদের মনে হয়েছে, বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোনো এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মূলত মিস্টার গুতরেস এখানে এসেছেন, এরকম অবস্থা। তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয়। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে টুপি পরে গেলেন। তো নর্মালি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো শুক্রবারে টুপি পরে কোনো জুমার নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই। যে বাইতুল মোকাররমে নতুন খতিব সাহেব আসলেন, তো উনি একটু কেমন ওয়াজ করেন, যাই একটু এই শুক্রবারটা বাইতুল মোকাররমে নামাজ পড়ে আসি, উনি তো সর্বজন শ্রোতা। তো এখানে ওনার টুপি দেখলাম না, বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না। তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন। এবং আশ্চর্য ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয়, এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর ছাড়া এর থেকে আর মুক্তি নাই। তো উনি এই প্রথম লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে দেখলাম যে তার চেহারার ভিতরে একটা জান্নাতি সুরত চলে এসছে। সে হাত নাড়াচ্ছিল, সে হাত নাড়াচ্ছিল, সালাম দিচ্ছিল। এবং দেখবেন যে যখন মানুষ খুব খুশি হয় তখন সে আঞ্চলিক ভাষায় কথা বলে, এবং সে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন। ইট মিনস এই যে 15 লাখ রোহিঙ্গা, এই 15 লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন, অ্যাসেট মনে করছেন, নট লায়াবিলিটিস। তাদের আচরণে ওটা মনে হয়নি, মনে হয়েছে তারা এটা একটা সুযোগ, এটা একটা লায়াবিলিটিস নয়, এটা একটা তাদের অ্যাসেট। এবং এই অ্যাসেটটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনূস আগামী দিনে তাদের রাজনীতিতে, তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুকরণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। বাট লক্ষণটা দুজনে কি এটিকে ব্যবহার করছে, রোহিঙ্গা ইস্যুটাকে, মানে অ্যান্টনি গুতেরেস এবং আমাদের প্রধান উপদেষ্টা দুজনেই এইটিকে ব্যবহার করছে? হ্যাঁ, দুজনে এটাকে ব্যবহার করছে, দুজনে এটাকে ব্যবহার করছে। গুতেরেস ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এটা, এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই। তো এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা, তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে, ইউএ থেকে আনে, সাধারণ মানুষের কাছ থেকে আনে, বিভিন্ন সরকার থেকে আনে। এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখানে তাদের ব্যবসাটা স্থায়ী হয়। কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে। তো এটা মিস্টার গুতেরেসের প্রাথমিক এজেন্ডা। দ্বিতীয় তার এজেন্ডা হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত, এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে, একটা করিডোর চাচ্ছে। তো যখনই একটা করিডোর চাচ্ছে ইট মিনস সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায় তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার, উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে
থাকবে না, এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে, জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে। এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে, কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে। এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক। পজিটিভ দিক আমি একটাও দেখছি না। আর ওই যে আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ব্যাপার হলো যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়গুলো রয়েছে কোনোটাতেই ইতিবাচক কোনো ধারা তৈরি হচ্ছে না। প্রতিদিনই খুন, ধর্ষণ, রাহাজানি, মব জাস্টিস থেকে শুরু করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ক্ষেত্রে উনি যদি এখন একটু চীন যেতে পারেন, তারপর দুবাই থেকে কারোর সাথে একটা ছবি তুলতে পারেন, কোথাও ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিতে পারেন, তারপর শেষে বিদেশিদের সাথে কথা বলতে পারেন, এটাতে উনি আসলে কমফোর্ট ফিল করেন। উনি আপনার সাথে একটা সাক্ষাৎকার দিতে বা আমার সঙ্গে একটা সাক্ষাৎকার দিতে উনি ভীষণ রকম বিব্রত বোধ। কিন্তু যখন জুলাইয়ের বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান কিভাবে সংগঠিত হয়েছে, এই জুলাই বিপ্লবে কারা কারা নেতৃত্ব দিয়েছে, কার নেতৃত্বে শেখ হাসিনা 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে, এ নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ কেউ বলছেন বাংলাদেশের জামাত এবং শিবিরের কাজ এটা, এবং তারাই এটা শেখ হাসিনাকে পালায়নের জন্য বাধ্য করেছেন। এক দফা আন্দোলনটা তাদেরই একটি রূপরেখার অংশ। জনগণ যারা এখানে মিছিল মিটিং করেছেন, সিংহভাগ তাদের লোকজন সর্বাগ্রে ছিল, এ মন্তব্য করছেন খোদ আওয়ামী লীগ সহ শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক মানুষ। পাশাপাশি এটাও মানুষ বলছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থন ছাড়া, সহযোগিতা ছাড়া, প্ল্যান ছাড়া এই আন্দোলন সফল হতো না। অনেকে বলছেন ছাত্র জনতাই শুধুমাত্র তাদের এই আন্দোলনের গোপন সকল ধরনের পরিকল্পনার অংশকারী এবং তারাই এটাকে বাস্তবায়ন করেছেন, জনগণ তাদের পিছনে সাহায্য করেছেন। জুলাই বিপ্লবের আমি একজন যোদ্ধা, আমি একজন সহযোগী, আমি অনলাইনে জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে সগৌরবে মেনে নিয়েছি, কার্যক্রম পরিচালনা করেছি। আপনারা জানেন দীর্ঘ 6 বছর পর্যন্ত আমি বাংলাদেশে আসতে পারিনি। আজকের আমি কিছু সত্য কথা বলে যাব, যেই কথাগুলো আমি বিদেশে বসে জানতাম এবং কার মাধ্যমে জানতাম, কিভাবে জানতাম, তার কিছু নজির আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলেই কি জামাত শিবির কিংবা এই সংগঠন ছাড়া আর কার কি অবদান আছে আমি যতটুকু জানি সেটা বলার চেষ্টা করব। শেখ হাসিনা আমাকে বাংলাদেশে দীর্ঘ 6 বছর আসতে দেয়নি। না দেওয়ার কারণে আমি কয়েকটা দেশে পালিয়ে থাকতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমাকে আশ্রয় নিতে হয়েছে, তার মধ্যে তুরস্ক একটি অন্যতম রাষ্ট্র। জুলাই যখন বিপ্লবটি সাধিত হয় তখন আমি মালয়েশিয়া থেকে তুরস্কে এসে অবস্থান করছি, পরিবার আমার তখন মালয়েশিয়াতে অবস্থান করছে। সর্বশেষ মালয়েশিয়ার সরকারের সেখানেও ইমিগ্রেশনে আমার বিরুদ্ধে শেখ হাসিনার নালিশ করার কারণে আমাকে বেশ খানিকটা বের হওয়ার সময় অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। একবার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, পরবর্তীতে আবার নতুন করে টিকিট কেটে সেখানে ইমিগ্রেশনে অনেক সময় পার করে বের হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যেদিন বের হয়েছিলাম ওই দিন কখনো ভাবতে পারিনি যে এই বের হওয়ার মধ্য দিয়েই শেখ হাসিনার পতন নিশ্চিত করে তারপরে বাংলাদেশে আমি ফেরত আসতে পারবো। আমি মনে করেছি তুরস্কে যাচ্ছি, হয়তো তুরস্ক থেকে আরও কোথাও না কোথাও আমাকে যেতে হবে। তুর্কি আমি যখন যাই এবং তুরস্কে অবস্থান করি তার কিছুদিন পরেই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তুরস্কে আগমন করেন। আপনারা জানতে পারেন যে আপনি তো ভিন্ন দল করেন, তাহলে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে আপনার সম্পর্কের সূত্র কি, কিভাবে তিনি আপনাকে স্নেহ করেন, সেটা একটু আমি বলে রাখলেই তার পরবর্তীতে এই ব্যাখ্যাগুলো দিলে আপনাদের কাছে বিশ্বাসযোগ্য এবং ভালো মনে হবে। ডাক্তার শফিকুর রহমান সাহেব যেদিন থেকে আমাকে চিনেছেন, সম্ভবত 2018 সালের পরে 19 সালের দিকে করোনাকালীন সময়ে, সেই সময় থেকে উনি, আমি একজন দেশপ্রেমিক হিসাবে কাজ করছি, দেশের জন্য লড়াই করছি, মজলুম মানুষের পক্ষে কথা বলছি, বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডানপন্থী সকল মানুষদের যার যখন জুলুম হয়েছে সবার পক্ষে আমি দাঁড়িয়েছি, এটাকে উনি অ্যাপ্রিসিয়েট করতেন। উনি সবসময় ফোনে অন্তত নাম্বার যেভাবেই হোক তার কাছে আমার নাম্বার যায়, আমার কাছে তার নাম্বার আসে, তিনি আমার খোঁজ খবর রাখতেন। এর অংশ হিসেবে উনি জেলে যাওয়ার আগে, জেলে যাওয়ার পরে, বের হওয়ার পরে, এমনকি খোঁজ জেলে থাকতেও উনি খোঁজ রাখতেন। উনি জানতেন আমি ভিন্ন মতের, কিন্তু উনি এতটুকু বিশ্বাস করতেন
যে আমার দ্বারা কখনোই ধর্মভিত্তিক। এরপরে যে মন্তব্যটা জাকির হোসেন লিখেছেন, তাহলে জিয়াউর রহমানের ছবি বা ভাসানীর ছবি কোথায় কামাল সাহেব? মানে উনি বলতে চাচ্ছেন যদি বঙ্গবন্ধুর ছবি থাকে টাকার নোটের মধ্যে, তো জিয়াউর রহমানকে বা ভাসানীর ছবিও থাকা উচিত, সেটা নিয়ে কেন ওটা নাই কেন? আমি ওনার সঙ্গে একমত যে কেবল বঙ্গবন্ধুর ছবি কেন, আমাদের যত জাতীয় নেতা আছে সবার ছবি কিন্তু নোটে থাকতে পারে, ব্যাংক নোটে থাকতে পারে, যেটা নাকি আমেরিকায় যে সিস্টেমটা আছে। অনেক দেশে একজনেরই ছবি থাকে সবগুলোতে, যেমন ব্রিটেনে অথবা আপনার সিঙ্গাপুরে অথবা ইন্ডিয়ায় অথবা পাকিস্তানে, এগুলো একজনেরই ছবি থাকে। তো যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রেসিডেন্টের ছবি আছে, এখানেও তাহলে যদি বিভিন্ন জাতীয় নেতাদের ছবি থাকে, আমি এটাকে কোনো অপরাধ দেখি না, মন্দও দেখি না, থাকতে পারে। সেটা কেন নেই সেটা আমি বলতে পারবো না, আমিও দাবি জানাচ্ছি বিভিন্ন জাতীয় নেতাদের ছবি নোটে থাকতে পারে, সমস্যাটা কি? তারপরে মানহাতাজ লিখেছেন, আপনি তো একবারও বললেন না জিয়াউর রহমানের ছবি দিয়ে নতুন টাকা প্রিন্ট করা হোক, বঙ্গবন্ধু বলে মুখে ফেনা তুলে ফেলেছেন। দেখেন এই যে মন্তব্যটা করেছেন, এর মধ্যে একটা পার্টিজান ভাব আছে। জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধুকে তো আমি প্যারালাল করছি, তাদের সঙ্গে তুলনা করছি না। তো যে কারো ছবি আসতে পারে, যে কোনো জাতীয় নেতার ছবি আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। বাট আমার কথাটা হলো, অমুক নেতার ছবি আসবে তাই আমি নতুন নোট ছাপবো না, এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে, আমি তাই বলেছি। এরপরে মন্তব্যটা শাহ এমডি তারেক, তিনি লিখেছেন, বিশ্বের কোন দেশের টাকায় কোন স্বৈরাচারী প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছবি আছে? মাসুদ কামালের মতো প্রথম শ্রেণীর পণ্ডিতের কাছে জানতে চাই। হ্যাঁ ভাই, আমি প্রথম শ্রেণীর পণ্ডিত নই। এখন কে স্বৈরাচারী প্রধানমন্ত্রী, কে স্বৈরাচারী প্রেসিডেন্ট, এটা বিচার করবে কে? আমি তো বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসনকাল, উনি যখন দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, সেই সময়ে হয়তো ওনার ব্যর্থতা আছে, সাফল্যও কিছু আছে, একদম নাই তা না, তো ব্যর্থতাও কিছু আছে। উনি একদলীয় শাসন চালু করেছিলেন, সেটাও সত্য, এবং এটা আমরা সমালোচনাও করি। পৃথিবীতে এমন একটা মানুষ দেখাতে পারবেন যার কোনো ভুল নাই? দেখাতে পারবেন? আমি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ রাখি, দেখান তো একটা মানুষকে যার কোনো ভুল নাই। অথবা এমন কোনো মন্দ লোক দেখাতে পারবেন যার কোনো ভালো নাই? পারবেন না তো। এটাই তো দুনিয়ার নিয়ম। কাজে সেভাবে ভালো মন্দ মিলিয়েই তো মানুষ। কাজে আপনি বলবেন যে কাউকে রাখা যাবে না, অতএব সে স্বৈরাচারী ছিল, তার ছবি রাখা যাবে না, এভাবে বলতে পারেন না। আমি এই ছবিটা রাখতে বলছি যে উনি আমাদের পার্ট অফ আওয়ার হিস্ট্রি, ওনাকে বাদ দিয়ে আমাদের ইতিহাস হবে না, সেভাবে দেখুন। আমি তো বলছি না যে অমুকে বাদ দেন, তমুকে বাদ দেন, সবাইকে রাখেন না, সমস্যাটা কি? মোহাম্মদ সেলিম লিখেছেন, মুজিবের নাম টাকার মধ্যে থাকাটা 90% মানুষ পছন্দ করে না। আপনি এটা নিয়ে কোনো কথা বলেন, কেন কথা বলেন? যে 90% মানুষ যে পছন্দ করেন, আপনি কী করে বলতেন ভাই? আপনারা মাপলেন কোথায়? গণভোট করছেন? কীভাবে বলেন আপনি? আমি তো পছন্দ করি। তাহলে এত দ্রুত সিদ্ধান্ত দেন না আপনি, এটাই সমস্যা। অনেকে বলে জনগণ এটা চায়, জনগণের দায়িত্ব আপনি কীভাবে নিচ্ছেন? আপনি আপনার কথা বলেন, আপনি পছন্দ করেন না, আমি পছন্দ করি, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটা জরিপ করবো, দেখি ছবি তাকে পছন্দ করে কি করে না, দেখা যাবে কি হয়। আয়েশা সিদ্দিকা লিখেছেন, আপনি সব দিকে মারেন, মানে উনি বলছেন যে আমি আসলে সব দলেরই কম বেশি সমালোচনা করি, আওয়ামী লীগেরও করি, বিএনপিরও করি, জামাতেরও করি। হ্যাঁ, এটা করি আমি আসলে সব দিকে মারি। আমি তো কোনো দল করি না ভাই, কাজে কোনো দলের প্রতি আমার কোনো প্রেমও নাই, কোনো দলের প্রতি আমার কোনো ঘৃণাও নাই। আমি আসলে সব দিকেই বলি।